বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ২-৩টা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ মিস্টার দুদু। এর একটা হচ্ছে বাংলাদেশের জনগণের বাক স্বাধীনতা। আমাদের বাংলাদেশের সংবিধান তৈরি হয় ১৯৭৩ সালের এপ্রিলের ১০ তারিখে বাংলাদেশের সংবিধান পাস হয় তৎকালীন পার্লামেন্টে। বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 39 যেখানে মানুষের বাক স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে। যদিও 39 এর পাশে এমন কতগুলো ক্লজ অ্যাড করে দেওয়া হয়েছে, মনে হয়েছে যে বাংলাদেশে সারা জীবন ফ্যাসিস্ট রুলাররা এক নায়করা বাংলাদেশ শাসন করবে, এই জন্যই ওই ক্লজগুলো তৈরি হয়েছিল। তো ওই সময় আমরা যখন কথাগুলো বলি যে বাংলাদেশের আর্টিকেল 39 অফ বাংলাদেশ কনস্টিটিউশন বাংলাদেশের জনগণের বাক স্বাধীনতাকে নিশ্চিত করেছে, এই কথাটা কি সত্যি? জি, আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাই এবং আপনার অনলাইন টেলিভিশনকে ধন্যবাদ জানাই এবং যারা দর্শক আছেন, শ্রোতা আছেন, তাদেরকেও শুভেচ্ছা অভিনন্দন জানাই। এই জন্য আপনাকে ধন্যবাদ যে আপনার একটি গুরুত্বপূর্ণ চ্যানেলে আমি এই প্রথম আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, দুটো কথা বলার সুযোগ দিয়েছেন। তো এই সুযোগটা এখন বাংলাদেশে খুব সীমিত, আপনি নিজেও জানেন দূরে থাকলো, যে বাংলাদেশের সব কথা বাংলাদেশে বসে সব লেখা চিন্তা ভাবনা এটা বহিঃপ্রকাশ করা খুব কঠিন। তো বাংলাদেশে আমি একসময় পার্লামেন্টের সদস্য ছিলাম, যেমন এখনকার যে পার্লামেন্ট আর অতীতের দুই একটি পার্লামেন্ট বাদে, মানে জাস্ট সংসদ সদস্য বলা বা পার্লামেন্ট মেম্বার বলা এটা খুব কঠিন ব্যাপার। এই কারণে কঠিন ব্যাপার বলি যে 14 এবং 18 সালের নির্বাচন, এই দুটি নির্বাচন বাংলাদেশের সংবিধান বহির্ভূত ঘটনা বলে আমার কাছে মনে হয়েছে। যেমন সংবিধানের কথা যখন আপনি উল্লেখ করলেন, আর্টিকেল 37 এর কথা উল্লেখ করলেন, 39 আর্টিকেল 39, তো এর প্রেক্ষিতে আমি এই কথাগুলো বলি যে 14 সালে কোনো নির্বাচন বাংলাদেশে সাংবিধানিক ভাবে হয় নাই, সাংবিধানিক বলে চালানোর চেষ্টা করা হয়েছে। যেমন সংবিধানে স্পষ্ট করে বলা আছে জাতীয় সংসদের নির্বাচন অতি অবশ্যই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে হবে, অর্থাৎ প্রতিদ্বন্দ্বী হলে পরে সেই নির্বাচনে প্রার্থী আরেকটি থাকতে হবে, মিনিমাম একজন থাকতে হবে, দুইজন না থাকলে প্রতিদ্বন্দ্বিতা হয় না। তো বিনা ভোটে অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতাহীন 153 জন, একজন দুইজন যদি আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতায় হতো, অর্থাৎ শেখ হাসিনা বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছেন অথবা বিরোধী দলের নেত্রী তারা প্রভাবশালী, স্বাভাবিক কারণ তাদের বিরুদ্ধে কেউ নির্বাচন করে না, এরা 5-7 জন 10 জন হলেও আছে। পুরো একটা সরকার, সেই সরকারটা লক্ষণীয় বিষয় 153 জন না হলে 151 জন না হলে একটা সরকার গঠন করা যায় না। 153 জনকে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করছে। এই ঘোষণা করছে যারা, তারা নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন বুদ্ধিমান লোকরাই সেখানে থাকে, সংবিধানে জানা বোঝার লোকরা ওখানে থাকে, কিন্তু সেটি তারা মানে নাই। স্বাভাবিক না মানলেও এটা বৈধ হয়ে যায় না। এটা হচ্ছে 14 সালের ঘটনা। আর 18 সালের ঘটনা মোটা দাগের কথা, যেটা আপনারা জানেন, বিশ্ববাসী জানে। সর্বশেষ আমেরিকার একটি প্রতিবেদনে, বার্ষিক প্রতিবেদনে তারা উল্লেখ করেছে যে পর্যবেক্ষকদের দৃষ্টিতে এই নির্বাচন গ্রহণযোগ্য না। জাপানি রাষ্ট্রদূত আরো স্পষ্ট করে বলেছেন তিনি পৃথিবীর কোন জায়গায় দেখেননি সকালের ভোট রাত্রিরে আইন শৃঙ্খলা বাহিনী বাক্সে ভরে দেয়, এটা তিনি কখনো দেখেন। এটা আমি ঠিক বিএনপির কথা বলছি না, এটা আমেরিকা এবং জাপান। তো এরা যদি গণতান্ত্রিক দেশ হয়ে থাকে, ইউরোপীয় ইউনিয়ন হয়ে থাকে, ব্রিটিশরা হয়ে থাকে, তারা এখন প্রতিনিয়তই শেষের দিকে এসে প্রতিনিয়তই বলছে। তো আমার মূল কথাটা হচ্ছে এই মোটা দাগে দুটি সরকার হচ্ছে, আমরা বেশ কয়েকবার প্রায় প্রতি মাসেই উল্লেখ করেছি, এটা এই দুটি সরকার বৈধ না, কিন্তু দিব্যি আমাদের ঘাড়ের উপরে চেপে আছে।
দেশের উপরে চেপে আছে। এবং এই সময় অর্থাৎ গত বিশেষ করে 9 বছরের সময় যদি আমরা মানে দেখি, তাহলে পরে এই সরকারের পূর্বতম সরকার অর্থাৎ 14 সালের সরকারের একজন দায়িত্বশীল মন্ত্রী, বাংলাদেশের অন্যতম বাম আন্দোলনের পুরোধা মধ্যে একজন, তার নাম রাশেদ খান মেনন। তিনি একটি সভাতে স্পষ্ট করে বলেছিলেন, বরিশালে একটি সভায়, নিশ্চয়ই এটা আপনার স্মরণে আছে, সেটি হচ্ছে অনেকটা রোজ হাসরের ময়দানে তিনি যেন যেভাবে বলে, আমি সাক্ষ্য দিতেছি, জাস্ট এই ল্যাঙ্গুয়েজে তিনি বলেছিলেন, উনিও নির্বাচিত না, আমিও নির্বাচিত না। উনি মানে প্রধানমন্ত্রী নির্বাচিত না, রাশেদ খান মেননও নির্বাচিত না। আর তার সঙ্গে যুক্ত করেছিলেন প্রায় 12,00,000 কোটি টাকা দেশ থেকে পাচার করা হয়েছে। জাস্ট আমার কথা না, আমি কেন আমি এই প্রসঙ্গে আমি আপনার আই ডিডন্ট মিন টু কাট ইউ অফ, কিন্তু আপনার কথার মধ্যে আমি এই কথাটাকে ইন্টারসেপ্ট না করলেই না। আপনি একা চিন্তা করে দেখেন, আমি কিছুদিন আগে এক ভদ্রলোকের সাথে আমার কথা হয়েছে। ভদ্রলোক আর্মির একজন সিনিয়র অফিসার। তো ওনার সাথে যখন আমার কথা হয়, উনি বাংলাদেশ আর্মির কে কি করেছে এই বিষয়গুলো নিয়ে আমাকে ব্যাখ্যা করলেন। তো ব্যাখ্যা করার এক পর্যায়ে আমি বললাম, আমি ওনার নামটা ইচ্ছে করে বললাম না, ওনাকে আমি বললাম যে আপনি নিজে হালুয়া রুটি খেয়েছেন, হালুয়া রুটি খাওয়ার পরে আপনার প্লেট থেকে যখন হালুয়া রুটি সরিয়ে নেওয়া হলো, আপনি তখন তাদের বদনাম করা শুরু করলেন। যখন হালুয়া রুটি খেয়েছেন তখন কি আপনি একবারও তাদের সাথে আলোচনা করেছিলেন যে আপনারা যেভাবে গভর্ন করছেন বাংলাদেশকে, দ্যাটস নট দ্য রাইট ওয়ে টু রান এ গভর্নমেন্ট অর রান এ সভারেন কান্ট্রি? তখন উনি বলে যে আমার বলার কোনো সুযোগ ছিল না। আমি কথাটাকে এর জন্য টানলাম, রাশেদ খান মেনন ওনার বাবা ছিলেন জব্বার স্পিকার, খুব ভালো ফ্যামিলির মানুষ, রাজনৈতিকভাবে একটা প্রজ্ঞাশীল একটা পরিবারের মানুষ। সবাই বাংলাদেশের ইনস্টিটিউশনাল রাজনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া না হলেও আমি মনে করতাম এক সময় কিছু কিছু ফ্যামিলির লোকজনরা রাজনীতি জানতো দুদু সাহেব, এটা কিন্তু আপনি আমি আমরা সবাই স্বীকার করি একসময়। ওনার মতো মানুষ হালুয়া রুটি খাওয়ার জন্য পাগল হয়ে গেলেন, সবকিছু করলেন এবং পরে গিয়ে বললেন আমি সাক্ষ্য দিতেছি, আমিও ভোট পাই না, হাসিনাও ভোট পাই না। কথাটা আমার কাছে এতটা গুরুত্ব বহন করে না, যদিও কথাটা এক পর্যায়ে মিনিংফুল, বাট ওনার কোনো কথাকে আমি গুরুত্ব দেই না। আমরা দ্বিতীয় প্রশ্নটায় আসি। বর্তমান বাংলাদেশে, এটা আপনার কথা না, আমার ইনভেস্টিগেশন এবং সার্বিকভাবে আমরা যা পেয়েছি, আমি যা পেয়েছি অন দ্য ডকুমেন্ট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কারো মুখের বানোয়াট কোনো কথা না। বর্তমান বাংলাদেশে সীমান্ত বাংলাদেশ কন্ট্রোল করে না, ভারত দ্বারা নিয়ন্ত্রিত বাংলাদেশের জলভাগ, স্থলভাগ এবং আকাশ সীমা। বাংলাদেশের বাণিজ্য নীতি বাংলাদেশ কন্ট্রোল করে না, এটা ভারত দ্বারা নিয়ন্ত্রিত। বাংলাদেশ একটা সার্বভৌম দেশ হিসাবে আমরা দাবি করি যে বাংলাদেশ একটা সার্বভৌম দেশ, কিন্তু বাংলাদেশের স্থলভাগ, জলভাগ এবং আকাশভাগে ভারতীয় মিলিটারি ইকুইপমেন্ট মুভ করা হয়। সার্বিক যদি আমরা বিবেচনা করে আমরা একটা জিনিস, আমরা ডকুমেন্টারি আমি পেয়েছি, যার ডকুমেন্ট আমার কাছে আছে, এগুলো আপনাকে অনলাইনে এগুলো দেখিয়ে কোনো লাভ নাই, আমি বহুবার প্রিন্ট করেছি, দেখিয়েছি, আলাপ আলোচনা করেছি। এগুলো যদি আমরা একত্র করি তাতে দেখা যায় এই সাবজেক্টগুলো ওই পর্যায়ে গিয়েছে, বাংলাদেশের তথাকথিত প্রধানমন্ত্রী হাসিনা শেখ ভারতে গিয়ে 2017 সালের 8ই এপ্রিল প্রতিরক্ষা চুক্তি নামক একটা এমওইউ স্বাক্ষর করার রেজাল্ট এগুলো। এখন আপনি বাংলাদেশের বৃহত্তর একটা রাজনৈতিক দলের ভাইস চেয়ারম্যান, এই চুক্তিটা স্বাক্ষরের পরে আপনি কি মনে করেন বাংলাদেশের সার্বভৌমত্ব বলতে কোনো কিছু আদৌ এই মুহূর্তে আছে? আপনাকে আমি পূর্বতন প্রশ্নের শেষে আপনি যে কনক্লুশনটা এনেছেন সেটা আমার কাছে মনে হয়েছে, শেষ কথাটা আমি বলি। আপনি প্রশ্ন করেছেন আমাকে, আমি মনে করে জনাব রাশেদ খান মেনন সাহেবের কথাটা উল্লেখ করেছি। এটা আপনার ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কোনো অসুবিধা নাই, প্লিজ। প্রাসঙ্গিক মনে করতে পারে, নাও করতে পারে, কিন্তু আমার কাছে এটা গুরুত্বপূর্ণ এই কারণে মনে হচ্ছে, তিনি সাধারণ একজন সংসদ সদস্য, মন্ত্রী বা পার্টির নেতা এটা না, তিনি ইতিহাসের ধারাবাহিক একজন ব্যক্তি, অনেক ঘটনার সঙ্গে যুক্ত। কিন্তু ফলাফল হচ্ছে তিনি আজন্ম বিপ্লবী ছিলেন, আজন্ম গণতন্ত্রী ছিলেন, আজন্ম লড়াইয়ের লোক ছিলেন, কিন্তু রিলে রেসের শেষ ধাপে গিয়ে তিনি কাঠিটা হস্তান্তর করতে পারেন নাই, যে কারণে তিনি একজন ব্যর্থ ব্যক্তি হিসাবে আমার কাছে মনে হয়েছে।
ব্যর্থ ব্যক্তি ইতিহাসে অনেকেই আছে, তাদের নাম এই মুহূর্তে এই অনুষ্ঠানে বলাটা ঠিক হবে না। যারা শেষটা ভালো করতে পারেন, তো কথা প্রবাদে আছে, যার শেষ ভালো না তার কোনো কিছুই ভালো না। তো স্বাভাবিক কারণে মানে যাদের কথা আমি নাম বললে এই মুহূর্তে আমরা দেশে থাকি, তো দেশের মধ্যে থেকে রাজনীতি করে সব কথা বলা যায়। তো বাংলাদেশের স্বাধীনতা সাধারণত আছে কি নাই, যদি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র মানে হলে এটা বুঝতে পারবে, আর না হলে এটা বোঝা যাবে না এমনটা না। বাংলাদেশে প্রতিনিয়ত মানুষ বুঝতে পারে, যেমন সীমান্তে প্রতিনিয়ত বাংলাদেশের মানুষ মারা যাচ্ছে, খুব ঠুনকো ব্যাপারে। সেটা হচ্ছে সীমান্ত অতিক্রম করার সময় না, কেউ গরু চড়াচ্ছে, কেউ কৃষি কাজ করছে, কেউ ঘরে ছিল, মানে এরাও অনেকেই মারা গেছে গুলিবিদ্ধ হয়ে। তো প্রতিবারই ভারতীয় প্রতিনিধিরা যখন পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা দায়িত্বশীল সচিব যারা আসেন, তারা তখনই দাবি করেন যে এই জিনিসটা আগামীতে হবে না। এর সঙ্গে আরেকটা লাইন যুক্ত করে যে তারা নিরপরাধ না যারা মারা গেছে, অর্থাৎ অপরাধী। এটা লক্ষণীয় বিষয়। বাংলাদেশ সরকারও একই সুরে কম বেশি হয়তো ওখানে গেল কেন, অর্থাৎ নিজের দেশের নাগরিকদেরকেই তারা ডিপেন্ড করতে পারছে না, যেন অপরাধী বানিয়ে যাচ্ছে। এই মন মানসিকতা যখন দুটি সরকারের, সেই সরকারের থাকা অবস্থায় এবং প্রতিবেশী দেশের থাকা অবস্থায় আরো কিছু দেশ তো ভারতের কাছে আছে, পাকিস্তান আছে, শ্রীলঙ্কা আছে, ভুটান আছে, বা অন্য অনেক রাষ্ট্রই আছে, তাদের সঙ্গে এদের বৈরিতা কতখানি। আর আমরা তাদের সব থেকে নিকটজন, যেটা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী দাবিদার, তিনি উল্লেখ করেছেন যে এমন কিছু ভারতকে আমি দিয়েছি যা ভারত সারা জীবনে ভুলতে পারবে না। অর্থাৎ আমাদের আর কিছু দেওয়ার নেই, সবকিছুই আমরা কম বেশি দিয়ে দিয়েছি। তো একজন স্বাধীন সার্বভৌম একটি দেশের যখন সরকার প্রধান এই ধরনের মন্তব্য করে, তখন তো আর কিছু বলার থাকে না। বিষয়টি আমি আপনার সাথে পুরোপুরি একমত, কিন্তু এবার আরেকটা সাবজেক্ট এর পাশে আমি টানবো, সাবজেক্টটা রিলেভেন্ট। বাই দ্য ওয়ে, আপনার প্রথম কথাটার লাস্ট কনক্লুশনটা আমার পছন্দ হয়েছে, যে সারা জীবন দৌড়েছে বাট শেষে কাঠিটা হস্তান্তর করতে পারে না। আপনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আমি বলবো এর চেয়ে ভালো ব্যাখ্যা হতে পারে না। আমি রাশেদ খান মেননের সাথে আপনার কনক্লুশন যেটা ছিল, আমি বলছি মার্ভেলাস, ওয়ান্ডারফুল এক্সপ্লেনেশন। ওকে, বর্তমান দেশের সার্বিক প্রেক্ষাপট যদি আপনি চিন্তা করেন রাজনৈতিকভাবে, আমি আপনাকে একটা কথা বলি, কথাটা আপনার জন্য, আমার জন্য, দেশের সবার জন্য লজ্জাজনক। ভারতের একজন বিখ্যাত জার্নালিস্ট ছিলেন, ওনার নাম ছিল কুলদীপ নায়ার। ওনার সাথে আমি নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে কয়েকবার কথা হয়েছে। তো একটা মিটিং এ ওনাকে জিজ্ঞাসা করা হলো যে বাংলাদেশের রাজনীতি নিয়ে, আপনি তো একজন পলিটিক্যাল অ্যানালিস্ট, আপনি বাংলাদেশের রাজনীতি নিয়ে কিছু বলুন। আনুষ্ঠানিকভাবে ওনার উত্তর ছিল যে আমি একজন রাজনৈতিক বিশ্লেষক, কিন্তু রাজনীতির নামে সামাজিক পতিতাবৃত্তির উপরে আমি এক্সপার্ট না, তো ওটা সম্পর্কে আমার কোনো মন্তব্য নাই। মানে আমি জানি না এতে আমি লজ্জা পাবো কিনা, বা লজ্জা পাওয়ার বাংলাদেশের যারা রাজনীতি করে তারা লজ্জা পাবে কিনা। আমি পার্সোনালি ওনার সাথে বসে 1-150 লোক তাদের সামনে আমি বলবো, আমি ওনাকে বললাম, মিস্টার নায়ার, আই উড অ্যাপ্রিশিয়েট ইফ ইউ রিপিট ইউর কমেন্ট ওয়ান মোর টাইম ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। উনি হাইসা দিছে। উনি হাইসা দেওয়ার পরে আবার আমার দিকে ঘুরে বলছে, মিস্টার মিল্টন, আই নো ইউ আর গোইং টু রেকর্ড মাই কনভারসেশন। আমি বলছি, আই প্রমিস আই এম নট। উনি আবার বলছে যে আমি রাজনীতির উপরে বিশ্লেষণ করতে পারি, কিন্তু রাজনীতির নামে সামাজিক পতিতাবৃত্তির উপরে আমি এক্সপার্ট না। আপনি কি মনে করেন বাংলাদেশের রাজনীতি ওই পর্যায়ে গিয়ে পৌঁছেছে? আমি তার কথার সম্পূর্ণভাবে একমত পোষণ করছি না। এই জন্যে তিনি আসলে রাজনীতির লোক ছিলেন না, রাজনীতির পর্যবেক্ষক, রাজনীতির সাংবাদিক, দূর থেকে পর্যবেক্ষণের যে বিষয়
মানে এই সাবকন্টিনেন্টে না, সারা বিশ্বের ক্ষেত্রে বলবো তিনি অত্যন্ত অভিজ্ঞ একজন জার্নালিস্ট ছিলেন। এবং তার লেখা যখন আমি যে কোনো মাধ্যমে পড়েছি, আমার কাছে মনে হয়েছে কিছু না কিছু শিখার ব্যাপার ছিল। সেই জন্য তার বিষয়টি কন্ডেম করা বা বাইপাস করা এটা খুব কঠিন ব্যাপার। তো সামাজিক যে পতিতাবৃত্তির কথা আপনি বললেন, যে যখন একটি স্বাধীন সার্বভৌম দেশ তার অবস্থান থেকে সরে যায়, অর্থাৎ আপনি একটি মাত্র দেশ বাংলা দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে, এটা আমার কাছে মনে হয়েছে, আমার পর্যবেক্ষণে এটা আমার দৃষ্টিতে পড়েছে, সেটা হচ্ছে যে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান এরা কেউই সশস্ত্র যুদ্ধে স্বাধীনতা অর্জন করে নাই, একমাত্র বাংলাদেশ বাদে। বাংলাদেশই হচ্ছে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে, এক কথা এক সাগর রক্তের বিনিময়ে এই বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে। সেই দেশটি যদি কখনো যে লক্ষ্য নিয়ে স্বাধীনতা যুদ্ধ করেছে, স্বাধীনতা অর্জন করেছে, সে লক্ষ্য থেকে সরে যায়, অর্থাৎ গণতন্ত্র, স্বাধীনতা এবং মানুষের অধিকার থেকে সরে যায়, তখন এর থেকে দুর্ভাগ্যজনক ঘটনা আর হতে পারে না। আপনি অন্য কোনো কিছুর সঙ্গে এটা তুলনা করার কারণ হবে না, কারণ সে তার মৌলিক বিষয় থেকে সরে গেছে। অনেকটা এরকম যে আমি জন্মেছি মুসলিম হিসাবে, কিন্তু আমি এখন মুসলিম না, আমি হিন্দু, খ্রিস্টান বা বৌদ্ধ। অর্থাৎ আমি যে মুসলিম হিসাবে জন্মেছিলাম সেটা আমি ধরে রাখতে পারি নাই, এটা আমি মৌলিক বিষয়টি জানি না, একবার চিন্তাও করি নাই, ভাবেও নাই। এই ভাবি নাই বলে আমি এর মধ্যে সন্তুষ্ট না, এটা আমি রক্ষাই করার চেষ্টা করি নাই। মানে আমি বুঝাতে পারলাম কিনা আমি জানি না। আমি তো বুঝেছি। আমি তো আমি আমি আপনার আমার এক্সপ্লেনেশনটা আমি যদি, হ্যাঁ প্লিজ গো অ্যাহেড। আমি শেষ করি। সেটি হচ্ছে যে বাংলাদেশ গণতন্ত্র থেকে সরে গেছে, বাংলাদেশ স্বাধীনতার প্রশ্ন থেকে সরে গেছে, বাংলাদেশ এক ধরনের নিজের স্ব-উদ্যোগে দাসত্ব গ্রহণ করেছে। মানে এটা আমাদের জন্য, এই যেমন 52 বছরে আমরা অনেক কিছু লিস্ট করছি, কিন্তু কতজন শহীদ হয়েছে 52 বছরে, এটা আমরা কিন্তু করতে পারি নাই। কিন্তু আমরা শহীদ পরিবারকে ভাতা দিচ্ছি, লক্ষণীয় বিষয়। আমি শহীদ পরিবারকে কোন অর্থে ভাতা দিচ্ছি, আমার তো লিস্টই নাই আমার কাছে। তাহলে একজনকে দিচ্ছে, আরেকজনকে দিচ্ছি না, যাকে পছন্দ হচ্ছে তাকে দিচ্ছে, যাকে পছন্দ হচ্ছে না দিচ্ছে না। তার মানে অধিকারের আপনি বাইরে চলে গেছেন, অর্থাৎ পছন্দের উপর চলছেন। আপনি কি বলতে চাচ্ছেন, কুলদীপ নায়ার যা বলেছে, আপনি যা ব্যাখ্যা করছেন তাতে তো আপনি মেনে নিচ্ছেন যে কুলদীপ নায়ার যা বলেছে তার বাস্তব প্রতিফলন বর্তমান বাংলাদেশ? আমি তো কুলদীপ নায়ারের প্রশ্নে যাচ্ছি না, আমি বাংলাদেশের, আপনাকে ডিফাইন করার আমি বাংলাদেশের অবস্থা যেটা কুলদীপ নায়ার তার মতো করে নিয়ে বলেছেন। আমি বলেছি তিনি তো রাজনৈতিক নেতা না, এমনকি শিক্ষকও না, তিনি এটা পর্যবেক্ষণ করেন। তিনি নো ডাউট একটা বড় মাপের একজন সাংবাদিক, পর্যবেক্ষক। তো তার বিষয়টি আমি অনেক উচ্চগ্রামের মনে করি, আর আমি ওই পর্যায়ের মানুষও না, আমি ব্যক্তিগতভাবে মনে করি। কিন্তু বাংলাদেশের যে পরিস্থিতি, যে কোনো মানুষ এর জন্য বিশেষজ্ঞ হওয়া লাগবে না, বাংলাদেশের দিকে তাকালেই বুঝবে যে বাংলাদেশ কোন অবস্থায় আছে, আপনার এখন কোন পরিস্থিতি আছে। যে দুটি টার্মের কথা একটু আগে বললাম, 14 সাল আর 18 সাল, এই দুটি যারা সৃষ্টি করেছে তারা বলছে যে আমরা বাংলাদেশে ভোটাধিকার প্রতিষ্ঠা করেছি, আমরা ভাতের অধিকার প্রতিষ্ঠা করছি। আপনি নিশ্চয়ই একটা সংবাদ আপনার নজরে আইনি যে মিস্টার মতিয়ার রহমান এবং শামসুজ্জামান এরা ডিজিটাল আইনের এখন মামলা, একজন গ্রেপ্তার, আরেকজন গ্রেপ্তার হওয়ার পথে। কেন আমি দুটি নাম উল্লেখ করলাম? বর্তমান এই সরকারটিকে আনার যে খাল কাটা বলে না, খাল কেটে, এই খাল কাটার মতিয়ার রহমান সাহেব তার ভিতরে একজন, আরো তার সঙ্গী সাথী আছে, কিন্তু তারা এখন এই ডিজিটাল আইনটা করছে।
মানে তাদের অনুসৃত। কারণ হচ্ছে শেখ হাসিনা বলেছিল যে 111 সরকার হচ্ছে আমাদের আন্দোলনের ফসল। আর মতিউর রহমান সাহেবের প্রথম আলো এবং ডেইলি স্টার বলেছিল এই সরকার প্রতিষ্ঠা, অর্থাৎ মঈন ফখরুদ্দিনের সরকার প্রতিষ্ঠা আমাদের উদ্যোগ, স্পষ্ট করে বলেছিল। তাহলে এখন তো দায়িত্ব নিতে হবে। দায়টা কি? এইরকম একটি কর্তৃত্ববাদী, বিধ্বংসী, সবকিছু কেড়ে নেওয়ার সরকার যেটাকে বলে, মানুষের অধিকারকে কেড়ে নেওয়া, এর আগে 52 বছরের ভিতরে কোন সরকার আসছে কিনা আমার সন্দেহ। সেই জন্য কুলদীপ নায়ারের কথা শেষ প্রসঙ্গ বলি যে একই পোশাক না পরলেও একই কাতারে বিভিন্ন মানুষ, বিভিন্ন রঙের মানুষ আসতে পারে। এখন সেই অবস্থাটা আমাদের সঙ্গে হয়েছে। কুলদীপ নায়ার সাহেব অনেক দূরে থাকা সত্ত্বেও, অন্য দেশের সিটিজেন হওয়া সত্ত্বেও আমাদের সঙ্গে কেন যেন আপনত্বে এখন আমরা অনুভব করি। আপনার প্রশ্নটা আপনি যেভাবে আর্টিকুলেট করেছেন, I do understand why you went that way. I absolutely appreciate your comments the way you made it. আমি একটা কথা বলি, আপনার কথা অনুযায়ী 2014 এবং 2018 নির্বাচন, এটা কোনো নির্বাচন না, এটা নির্বাচন নামের প্রহসন। এটা বলার আর অপেক্ষা রাখে না। এটা শুধু আপনি না, এটা নিয়ে আপনাকে জাস্ট বোঝানোর জন্য, জানানোর জন্য বলছি, এটা নিয়ে আমেরিকান কংগ্রেস এবং সিনেটে আমি বহু দৌড়াদৌড়ি করেছি, আমার বহু জুতার সোল নষ্ট হয়েছে তাদের সাথে এইগুলো নিয়ে কথা বলতে বলতে। আই এম জাস্ট টায়ার্ড। ওকে, আপনার দৃষ্টিতে কি কখনো মনে হয়েছে 2008 বা 2009 ফখরুদ্দিন মঈনুদ্দিনের অধীনে যে নির্বাচনের মাধ্যমে হাসিনা শেখকে ক্ষমতায় বসানো হয়েছিল, ওটাও কি ফেয়ার নির্বাচন ছিল? এই নির্বাচন তো আপনি আর আমি প্রথম থেকে বলে আছি যে এই সরকার অবৈধ। কেন বলছি? সংবিধানে কোনো জায়গায় সামরিক সরকার সমর্থিত, সামরিক বাহিনী সমর্থিত কোনো কেয়ারটেকার ছিল না, বা এখনো নাই। এখন তো কেয়ারটেকারই নাই। তো 8 সালের আগে 111 যে সরকারটা হয়েছিল, 111 আসার পরে সেটি সামরিক বাহিনী সমর্থিত কেয়ারটেকার, অর্থাৎ সিভিল গভর্নমেন্টকে আমাদের আওয়ামী লীগ, বর্তমান আওয়ামী লীগ সরকার অ্যাকসেপ্ট করতে পারেনি, কিন্তু সামরিক সমর্থিত কেয়ারটেকার সরকার অ্যাকসেপ্ট করতে পারছিল। এবং তার আওয়ামী লীগের দাবি হচ্ছে ওই সরকার হচ্ছে তাদের আন্দোলনের ফসল, অর্থাৎ সামরিক বাহিনী সমর্থিত কেয়ারটেকার হচ্ছে তাদের আন্দোলনের ফসল। এটা যদি সত্য হয়, তাদের ঘোষণা যদি সত্য হয়, তাহলে তার এই সরকারের অধীনে নির্বাচন তো মানে কখনো গণতান্ত্রিক কেয়ারটেকারের নির্বাচন না। যদি না হয় তাহলে আপনার তো প্রমাণিত যে 111টা কারা আনছে, কি উদ্দেশ্যে আনছে, কিভাবে আনছে। আমি আপনার কথাটাকে একটু ওইটার সাথে আরেকটা সাবজেক্ট অ্যাড করতে চাচ্ছি। গতকালকের আমি এক ভদ্রলোকের সাথে কথা বলেছি, ওনার নাম ডক্টর তাজ হাশমি। উনি একটা কথা বলেছে, খুব ভালোভাবে বলেছে। উনি বলেছে বাংলাদেশের স্বাধীনতা থেকে আজ পর্যন্ত একটা সাবজেক্ট আমি ওয়াচ করেছি, যে সিভিলিয়ান লিডারশিপ তারা সবসময় একনায়কতন্ত্রের দিকে ঘুরে গেছে। সিভিলিয়ান লিডারশিপ বলতে উনি শেখ মুজিবুর রহমানের কথা বলেছে। উনি হাসিনার নির্বাচনকে উনি শুধু রিকগনাইজ করতে গিয়ে 96 এর নির্বাচনটাকে উনি শুধু রিকগনাইজ করেছে। উনি বলেছে যে শেখ মুজিবও যে নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন সামহোয়াট, ওটাকে আমরা নির্বাচন হিসাবে যদি ধরে নেই তো ধরে নিলাম উনি নির্বাচিত ছিলেন। কিন্তু হাসিনা শেখ যে 1996 সালে নির্বাচিত হয়েছিলেন, উনি ওটাকেও নির্বাচনের মধ্যে নিয়েছেন। পাশাপাশি আপনার দলের প্রধান একসময় যিনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলেছেন উনি ব্যারাক থেকে এসে রাজনীতি করেছেন, কিন্তু উনি যে আচরণ এবং মননশীলতা, প্রজ্ঞা এবং দেশপ্রেম দেখিয়েছেন, সেক্ষেত্রে জিয়াউর রহমানকে মিলিটারি লিডারশিপ বলা চলে না। উনি ছিলেন সত্যিকার অর্থে বাংলাদেশের গণতন্ত্রকে উত্তরণের ক্ষেত্রে যদি কোনো নেতা দাবি করে, তো সেক্ষেত্রে উনি বলছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বলা যায়। However, আমি এই কথাটাকে যদি আপনাকে বলি, আমি জানি এর সাথে আপনি আবার অ্যাড করবেন, লোকজন বলবে যে আপনার সঙ্গীত আপনি গাচ্ছেন, আমি বিএনপি করি না, কিন্তু আপনি বিএনপি করেন। আপনি যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রশংসা করেন, সবাই বলবে উনি তো করবেই। এই জন্য আর আমি ওই দিকে আর গেলাম না। একটা কথা আপনাকে আমি সাবজেক্টে আলোচনায় আনবো, সেটা হচ্ছে আপনার কথা না, আমার কথা না, উই আর দ্য পিপল, আমার অর্গানাইজেশন বাংলাদেশে আমরা সার্ভে করেছি।
বাই দ্য ওয়ে, বাংলাদেশের আনাচে কানাচে আমার কিছু কর্মী আছে, আমরা কোনো রাজনৈতিক দলের কর্মী না, আমার হিউম্যান রাইটস অর্গানাইজেশনের। আমি যে ওয়াচ করেছি তাদের কথা অনুযায়ী আমি দেখেছি বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এখন বাংলাদেশের বর্তমান যে দেউলিয়াপনা, অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, বাণিজ্যিক ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে যে দেউলিয়াপনা, এই ক্ষেত্রে বিএনপির এত বড় একটা ভোট ব্যাংক থাকা সত্ত্বেও বিএনপি ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য এমন কিছু করতে পারছে না যেখানে একজন ভোটার সাহস পাবে যে হ্যাঁ, আমি বিএনপিকে ভোট দেব বা আমি সত্যিকার অর্থে ভোট দেব। এই ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে বিএনপির স্পেসিফিক কোনো আন্দোলন, বিএনপির স্পেসিফিক কোনো এফোর্ট কারো কোনো নজরে আসে না। সাবজেক্টটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আপনাকে এই কথার মানে সর্বশেষ প্রশ্নের উত্তর দেওয়ার আগে আরেকটু কথা আমি বলে নিই। সেটা হচ্ছে জিয়া রহমান, শহীদ জিয়া রহমান। জিয়া রহমান ব্যারাক থেকে রাজনীতিতে এসেছিলেন, মানে এটা যেমন সত্য, গোপালগঞ্জ থেকে শেখ মুজিবুর রহমান আসছিলেন, মুশিউর রহমান যাদব মিয়া রংপুর থেকে আসছিলেন। তো ব্যারাক তো বাংলাদেশেরই একটা অংশ, গোপালগঞ্জের মতো। তো গোপালগঞ্জ অথবা রংপুর অথবা মানিকগঞ্জ থেকে আতাউর রহমান খান যেটা আসতে পারে, তাহলে নিষিদ্ধ এলাকা তো না, মানে ব্যারাক। ওখানে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, বিশেষজ্ঞ পর্যায়ের অনেক লোক আছে। ওরা তো ক্ষেত খামারে কাজ করার মতো যে না, ওদের কোনো খালি ডে লেবারের কাজ করে। অনেকের থেকে বিজ্ঞচিত ভূমিকাটা তো আপনার ব্যারাকে। এই শব্দটা আমার কাছে মনে হয় যে মানুষকে উপহাস করা, ছোট করার জন্য ব্যারাক শব্দটা, কারণ ব্যারাকের সঙ্গে স্বাধীনতা ঘোষণার একটা ব্যাপার আছে। আমরা সকণ্ঠে যে শব্দটা শুনেছি সেটা ওই ব্যারাক থেকে বেরিয়ে আসা একটা মানুষের কাছে, অন্য কোনো মানুষের কাছে যারা সিভিলিয়ান এবং পিএইচডি অথবা আরো বেশি বিজ্ঞচিত ডক্টরেট, এই যে সব এদের কাছ থেকে আমরা শুনি নাই। আমি নাম করতে পারছি না এই জন্যে, আমাদের সাংবিধানিক ভাবে এমন কোন বিষয় আছে যেগুলোর ব্যাপারে আলাপ করে আমাদের দেশের মধ্যে থাকা খুব কঠিন, সেই জন্য সবটা আমি বলতে পারবো। তবে শহীদ জিয়া রহমান সাহেব গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করেননি, গণতন্ত্রের যুদ্ধ ঘোষণা করেছিলেন ৭১ সালের ২৬ দিবাগত রাতে, এবং সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি গ্রেপ্তার বরণ করেনি, তিনি বিদ্রোহ করেছিলেন, রিভোল্ট করেছিলেন। তিনি কারোর ভোট নেননি। ওনার দায়টা ছিল ওনার জন্মের, ওনার দায়টা ছিল বাঙালিত্বের। উনি কিন্তু ভোট নেওয়ার কারণে দায়টা নেননি। যারা দায় নিয়েছিলেন সেই সময় নির্বাচিত পাকিস্তানের প্রেক্ষাপটে হয়েছিলেন, একজনও একটি সংসদ সদস্য দাবিদার কেউ নেতা বা কর্মী এই দায়টা নেয় নাই। সেহেতু ব্যারাক থেকে আসা মানুষ না। আমার কাছে মনে হয়েছে এক একজনের পেশা এক এক রকম, সাংবাদিক হতে পারে, শিক্ষক হতে পারে, উনি মিলিটারি পেশাতে ছিলেন। মিলিটারি পেশা তো নিষিদ্ধ না, তিনি প্রমাণ করছে মিলিটারিতে থেকে যে উপযুক্ত সময় তিনি সিদ্ধান্ত নিতে পারেন। ডক্টর ইমাদউদ্দিন সাহেবের পৌরনীতির একটা বইয়ে লিডারশিপ কাকে বলবেন এই ধরনের একটা প্রশ্ন ছিল, যেটা আমরা ইন্টারমিডিয়েটে পড়ছি। তাৎক্ষণিক ঘটনায়, উদ্ভূত ঘটনায় তাৎক্ষণিক সিদ্ধান্ত যে নিতে পারে সে নেতা। তো জিয়া রহমান সেই নেতৃত্বের আসনে দেখিয়েছেন, উদ্ভূত পরিস্থিতিতে তিনি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছিলেন যে এখনই স্বাধীনতা ঘোষণা করার সময়। এটার জন্য তিনি কারোর সঙ্গে আলোচনা করেননি, এটা আপনার কাছে বলে দিই। দ্বিতীয়বার যখন তিনি বিহাফ অফ শেখ মুজিব বলেছেন, সেটা আওয়ামী লীগের অনুরোধে, কিন্তু আওয়ামী লীগরা তার কাছে গিয়ে বলেনি যে তুমি স্বাধীনতা ঘোষণা করো, এটা বলেনি। সেই জন্য আমি কেন বলছি জিয়া রহমানের যে অবদানকে আপনি বাইপাস করা ইতিহাসে কোনোভাবে সম্ভব না। যেমন সুভাষ চন্দ্র বসু, এই সাবকন্টের দুটো ব্যক্তি সরাসরি স্বাধীনতা ঘোষণা করছে, একজন সফল হয়েছেন, আরেকজন সফল হয়নি। যিনি সফল হন সেটা সুভাষ চন্দ্র বসু। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে তিনি রক্ত চেয়েছেন, স্বাধীনতা দিবেন এই কথা বলেছিলেন, স্বাধীনতা ঘোষণা করেছেন, কিন্তু তিনি সফল হতে পারেন না যুদ্ধে, তার বাহিনী জাপানের সঙ্গে পরাজিত হয়েছে।
শহীদ জিয়া রহমান ঘোষণা করেছেন এবং তিনি সফল হয়েছেন, রণাঙ্গনে যুদ্ধ করেছেন। যদি তার প্রাপ্যটা খুব কমোদা মানে বীর উত্তম বলা হয়, সেটাও তিনি মেনে নিয়েছেন। তার উপরে দায়িত্ব এসে 7 নভেম্বর, এটা কল্পনা করা যায় না। সিপাহী জনতা তার কোলে করে নিয়ে আসছে, তাকে মুক্ত করেছে, তাকে আসনে বসিয়েছে, তাকে তো হত্যা করা হতে পারত। তেমন একটা মানুষ যিনি আমার কাছে মনে হয়েছে জন্ম নিয়েছেন নেতা হওয়ার জন্য। সে সামরিক বাহিনী, দেশের, রাষ্ট্রের, গণতন্ত্রের। এই যে দেখবেন আওয়ামী লীগের, মানে আমি নামই বলে দিলাম, অনেক বন্ধুরা আমি টকশো করি, এটা ফেস করি, যে 75-15 আগস্টের পরে হচ্ছে অন্ধকার যুগ বলে, আর 75-15 আগস্টের আগেরটা আলোর যুগ বলে। তা আমি এটা বলেছি যে সকল নিষিদ্ধ দলকে নিষিদ্ধ করা কি আলো না অন্ধকারের ঘটনা? সকল পত্রিকা 4টে রেখে এটাকে আলোর দিকে নিলাম জাতিকে, নাকি অন্ধকারের দিকে নিলাম? সকল নেতাকে আমি নিষ্ক্রিয় ফেলে এক নেতার এক দেশ করলাম, এটা আলো না অন্ধকারের? এই তখন তারা একটু থতমত খায়। আসলে তো আপনার একটা সরকারের পতনের পরে আরেকটি সরকার আসবে, সেই পতন কেন হয়েছে সে আলোচনা আপনাদের আমাদের দেশের জন্য নিষিদ্ধ, সেটা আপনি করতে পারবেন না। কেন পতন হয়েছে? এখানে তো শেখ মুজিবুর রহমান সাহেব সপরিবারে নিহত হয়েছেন, নৃশংস একটি ঘটনা, আমি আপনাকে বলি। কিন্তু রাজনীতিতে আপনি যা খুশি করবেন, যা খুশি দেখবেন, রাজনীতি অনুমোদন করে না। ওই দিন দুটি ঘটনা ঘটছে, শেখ মুজিবুর সাহেব মারা গেছেন, তার সপরিবারে, যেমন একটা সরকারেরও পতন হয়েছে, অর্থাৎ বাকশাল সরকারের পতন হয়েছে। বাকশাল সরকারের পতনের পরে জিয়াউর রহমান সরকার আসে না, তারপরে তো একটা আওয়ামী লীগ না না না, তারপর, হ্যাঁ সেটাই আমি বলতে চাচ্ছি। তারপরের ঘটনাটা কি? ইন্ডেমনিটির প্রসঙ্গ আছে না, খন্দকার মোস্তাক, ইন্ডেমনিটি দিছে খন্দকার মোস্তাক। দুইজন ব্যক্তি প্রথমে সংবিধান ইন্ডেমনিটি দিছিল। একটা হচ্ছে রক্ষী বাহিনীর সপক্ষে আছে শেখ মুজিবুর রহমান সাহেব, অর্থাৎ রক্ষী বাহিনীকে আপনি বিচার করতে পারবেন না, প্রথম ইন্ডেমনিটি। আরেকটি ইন্ডেমনিটি হচ্ছে শেখ মুজিবের বিচার করতে পারে না, খন্দকার মোস্তাক এবং তার মন্ত্রী পরিষদে, যেটা খন্দকার মোস্তাকের 39 জন সদস্য ছিল, তারা এই প্রস্তাব পাশ করেছিল। তারা এই পাশের কথা কখনো আওয়ামী লীগ বলে না, বলে হচ্ছে জিয়া রহমানের পার্লামেন্টে এটা অনুমোদন হয়েছে। যে কোনো পার্লামেন্টে শুরুতে আপনার আগের পার্লামেন্ট বা না থাকলে যেসব চ্যাপ্টার গুলো থাকে রাষ্ট্রপতি শাসিত, যে উল্লেখ করা হয়, পরবর্তী পার্লামেন্টে আপনার সেটা অনুমোদন করতে হয়। যদি আপনি বাদ দেন বা পরবর্তী, যেমন শেখ হাসিনা বাদ দিছে, সেটা পরবর্তী সরকার দিতে পারে, একেবারে নিপাট যেটি সংখ্যাগরিষ্ঠতা থাকে। তো প্রশ্ন কেন আমি এই প্রসঙ্গটা তুললাম, এই জন্যই তুলছে যে আওয়ামী লীগ বিরোধী দলে যত গণতন্ত্রী, সরকারে তত গণতন্ত্রী না। তারা একেবারেই অ্যাবসলিউট পাওয়ার ভোগ করার জন্য প্রথম শুরুতে যে সরকার শেখ মুজিবুর রহমান সাহেব, বর্তমানে যে 3 টার্মে যে সরকার, এরা অ্যাবসলিউট পাওয়ার, অর্থাৎ কর্তৃত্ববাদী শাসন বলে যেটা আমরা বুঝি, সেটা কাছাকাছি না, সেটাকে অতিক্রম করছে। সেহেতু এখানে কোনো গণতন্ত্র, তন্ত্র বা নির্বাচন, মত প্রকাশের স্বাধীনতা কোন সংবিধানের জায়গা আছে। যেরকম আমরা মুসলিম যারা, সব ঘরেই কোরআন আছে, দেখবেন কিছু কোরআন আছে নিচে রাখে, এরা তেলাওয়াত করে, আর কিছু কোরআন আছে এত উপরে রাখে যেন বাচ্চারাও হাত দেয় না, বাড়ির কর্তারাও হাত দেয় না, কিন্তু বাড়িতে কোরআন আছে। তো সংবিধান এখন ওই 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 পর্যায়ে চলে গেছে, যে এটা ধরাছোঁয়ার বাইরে। আপনার ব্যাখ্যাটাকে আমি ভালোভাবেই নিলাম এবং এখান থেকে দর্শক এবং আমার যা জানার আমরা জানলাম। এবার আমার প্রশ্নটা সম্পর্কে যদি আপনি কিছু বলেন, যে বিএনপি জনপ্রিয় দল এবং তাদের ভোটার আছে, কিন্তু ভোটাধিকার নিশ্চিত করার জন্য বিএনপির স্পেসিফিক কোনো কার্যক্রম আজ অবধি কারো নজরে পড়ছে না। আপনাকে আমি বলি, হ্যাঁ আমি বলি যে 70 নির্বাচনের পরে কিন্তু ক্ষমতার পরিবর্তন হয়নি, অর্থাৎ নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশ তৈরি হয়নি, গণতন্ত্র উত্তরণ ঘটেনি, একটা যুদ্ধ লাগছিল, যুদ্ধের প্রয়োজন হয়েছিল। এখন আপনি কিন্তু একটা গণতান্ত্রিক সরকারের সঙ্গে লড়াই করছেন না, একটা কর্তৃত্ববাদী সরকারের সঙ্গে লড়াই করছেন। আপনার এই ভূভারতে, অর্থাৎ এই সাবকন্টিনেন্টে পাবেন না যে 1 লক্ষের অধিক মামলায় 39 থেকে 40 লক্ষ আসামি। আমার আজকেও একটা
মামলার দিন ছিল, আপনি ওই মামলার দিনগুলোতে যে কোনো মানে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বা জাজ কোর্ট, সারা বাংলাদেশে সব কোর্টে যদি মানে ওয়ার্কিং ডেতে খোঁজ নেন, দেখবেন কমপক্ষে বিএনপির 2-3 হাজার নেতা কর্মী তাদের কোর্ট ফেস করতে হয় প্রতিদিন। আজকে আমি করলাম, কালকে আরেক টিম করবে। অর্থাৎ এই ধরনের পরিস্থিতি আপনার কখনো স্বাভাবিক, অর্থাৎ গণতান্ত্রিক সরকারের আমলে ছিল না, এই সরকারের আমলে সেটা করতে হচ্ছে। অর্থাৎ অবস্থানগত কারণে এত আপনার পরিস্থিতি। আর এই যে যেমন আপনার নিজেও বাইরে থাকলেও জানেন, 6 থেকে 800 বিএনপি নেতা কর্মী নিখোঁজ, গুম, হত্যার শিকার তো অসংখ্য, হত্যার শিকার অসংখ্য। অর্থাৎ স্বাভাবিক জীবনের কোন পরিস্থিতি বাংলাদেশে বর্তমানে কেউ যদি প্রত্যাশা করে, অর্থাৎ বাংলাদেশে আপনি না খেয়ে আছেন, আপনি চলতে পারছেন না, আপনি চাকরি নেই, আপনার বেতন নেই, আপনার কিছু নাই, এই কথাটা বললেও ডিজিটাল আইনে আপনি বিপদে পড়ে যেতে পারেন, যেটা প্রথম আলোর সাংবাদিক বলে নাই, একজনের কথা জাস্ট উদ্ধৃতি করেছে, যেটা বিএনপি প্রতিনিয়ত বলে। হ্যাঁ, প্রশ্ন কোথায়, তাহলে এর থেকে উত্তরণটা কি? এখন কিন্তু বিএনপি গত 3-4 মাস ধরে পুরোটাই অহিংস আন্দোলন করছে, সশস্ত্র না। এই অহিংস আন্দোলনও বর্তমান সরকার সহ্য করতে পারছে না। তার প্রত্যক্ষ সারা বাংলাদেশে যে কয়টা বিভাগীয় হেড করে আমরা সমাবেশ করেছি, সবগুলো সমাবেশে তারা বাধা দিয়েছে। ঢাকাতে তো একজনকে মেরে ফেলছে। এই পর্যন্ত 4 মাসের ভিতরে 17 থেকে 18 জনকে শুধু বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে তারা হত্যা করেছে। তারপরেও আমরা দৃঢ়ভাবে আশাবাদী, আমাদের এই আন্দোলন ক্রমান্বয়ে একটি সাফল্যের দিকে আসবে এবং সরকারের পতন নিশ্চিতভাবে হবে। বিশ্বের ইতিহাসে আপনার কাছে কি এমন কোন নজির আছে যে কোনো একজন ফ্যাসিস্ট সরকার এভাবে অহিংস আন্দোলন এর মাধ্যমে বা বর্তমান সময়ে যে আন্দোলন বিএনপি করছে বা অন্যান্য বিরোধী দল, ছোট ছোট দলগুলো করছে, এই অহিংস আন্দোলনের মাধ্যমে পৃথিবীর কোন সরকার তার ক্ষমতা ত্যাগ করেছে, ক্ষমতা হস্তান্তর করেছে, এমন কোন নজির কি পৃথিবীতে আছে কোথাও? যেমন আমাদের বাংলাদেশের নজির নাই যে বাঙালিরা, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছ, আমাদেরকে বাঙালি করেছ, মানুষ করনি। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার লাইন আক্ষেপ করেছিলেন, বাঙালিরা সাহসী না, সম্ভবত সেই জন্য ব্রিটিশদের ভিতরে অস্ত্র ফেলা। কিন্তু ক্ষুদিরাম হচ্ছে বাঙালিদের একটা অংশ, সেই প্রথম বোমাটা ফেলেছিল। আপনি যে বলছেন যে এরকম নজির আছে কিনা, বাংলাদেশের এরকম এই ভূখণ্ডে সবথেকে সাহসী জাতি কারা? পাঠান, বেলুচ, সিন্ধি, একটা মনে হয় যে বিশাল শক্তিশালী, কিন্তু তারা স্বাধীনতা ঘোষণা করে নাই, যুদ্ধও করে নাই। তারা তাদের সম্প্রদায়ের ভিতরে অস্ত্র নিয়ে মারামারি করে। শহীদ জিয়া রহমান লম্বায় খুব বেশি উচ্চ লম্বা না, তাকে দেখলেও কিন্তু সামরিক কর্মকর্তা মনে হয় না, চেহারাটা এমন না, এরকম মানে মৌসাওলা সে উনি না, সেই তো স্বাধীনতা ঘোষণা করছে। বাঙালিদেরকে আমার কাছে মনে হয় যে কোনো নজির না থাকলেও এই ভূখণ্ডের যুদ্ধের নজিরটা পাঠান সিন্ধেরা দেখাতে পারে নাই, দেখিয়েছে বাঙালিরা। আমি শেষ করি, কোনো নজির না থাকলে মানে নজির স্থাপন হবে না, এটা বলা বলতে না। এ তো বাঙালি জাতি, আপনি দেখেন না যেখানে আছে বাঙালিদের, বাংলাদেশ সহ, এরা অসাধারণ কৃতিত্বের অধিকারী, অসাধারণ ক্ষমতার অধিকারী। এদের সঙ্গীত, এদের লিটারেচার, একজন দেখেন না এরকম বিশ্বে কোনো নজির আছেন ডক্টর ইউনূসের মতো 40 জন বরেণ্য ব্যক্তির তার পক্ষে বিবৃতি দিয়েছে? অবশ্যই আমি অস্বীকার করব। তাহলে আপনি হয়তো অপেক্ষা করেন, হয়তো আমরা অনেকেই বিশ্বাস করতে পারছি না। যেমন বাংলাদেশের ছাত্র আন্দোলনে ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, এরা বাদে অন্য কোন ছাত্র সংগঠনের নেতৃত্বে গণ অভ্যুত্থান হবে, যেটা 90 ছাত্র দলের নেতৃত্বে তো হয়েছে। 59 গণ অভ্যুত্থান ছাত্রলীগ, ছাত্র ইউনিয়নে, কিন্তু 90 গণ অভ্যুত্থান তো ছাত্র দলের নেতা। আপনি বেগম খালেদা জিয়ার মতো, যাকে কেউ মানে আওয়ামী লীগ এখনো মনে করে না, মনে করে একটা অশিক্ষিত মহিলা, অথচ এই মহিলা 3 বার নির্বাচিত প্রধানমন্ত্রী। শুধু 3 বার নির্বাচিত প্রধানমন্ত্রী না, জীবনে কখনো নির্বাচনে পরাজিত হননি। 25টা সিটে ইলেকশন করছে, কখনো না।
এই মানুষকে অস্বীকার করছে যে স্বাধীনতা যুদ্ধের সময়, এটা সত্য, তার স্বামী যুদ্ধের রণাঙ্গনে আর উনি ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন। আর কোন নেতার স্ত্রী, কন্যা, সন্তান ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন? তারা ঢাকা শহরে ছিলেন নাকি? ছিলেন না। তো সেই তার নেতৃত্বে তার দল, আপনি যেটা বলেন বিএনপির পক্ষে সম্ভব কিনা, শুধু সম্ভব না, ইতিমধ্যে যে ঘটনাগুলো সম্ভব করেছে তাতে বিএনপির প্রতি এখনো দেশবাসীর, শুধু দেশবাসী করবো কেন বলবো, সারা বিশ্বে যে যেখানে আছে বাংলাদেশে বাঙালিরা, তারা বিএনপির প্রতি আস্থাশীল দেয় একজন। কখনো কখনো হয়তো কোনো কোনো ঘটনায় এত সময় নিচ্ছে কেন মনে করছে, কেন এত দ্রুত সমাপ্তির দিকে? হয়তো এমন হতে পারে এই বছরটাই সমাপ্তির বছর হতে পারে। রাজনীতিতে তো দিন তারিখ দিয়ে কাজ করা যায় না, কারণ সবকিছু লক্ষণ পুরো স্ফুটিত। সরকার অধৈর্য হয়ে গেছে, চারিধারের অবস্থাও খুব ভালো এটা আমি বলবো না। সেই জন্য আপনি সাবজেক্টটাকে যেভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন, আমি সাবজেক্টটাকে ডিফারেন্ট ওয়েতে যদি দেখি, আমি আপনাকে বলি, বাংলাদেশের আওয়ামী লীগ তাদের রাজনৈতিক ধরন পরিবর্তন করেছে, তাদের ফ্যাসিস্ট রুলিং ট্যাকটিক্স তারা পরিবর্তন করেছে। ফরেন পলিসি বলতে তাদের কিছু নাই, কিন্তু কিছু তারা একটা অ্যাডপ্ট করছে। আপনি কি বলতে পারেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্পেসিফিক ওয়েতে আন্দোলনের না হয় কোনো দিক নির্দেশনা মিডিয়ায় দিবে না, কে কিভাবে আন্দোলন করবে এটা তাদের দলীয় ব্যাপার, কিন্তু কোনো সময় আমি বিএনপির কোনো নেতা নেত্রীকে বলতে শুনি নাই যে বিএনপি যদি সরকার গঠন করে তার অর্থনৈতিক নীতি হবে এইটা, বাণিজ্যিক নীতি হবে এটা, বৈদেশিক নীতি হবে এইটা, বা আমরা বাংলাদেশের যে বাজেট ডেফিসিট আছে প্রতি বছরে বাজেট ডেফিসিটকে আমরা এইভাবে ব্যালেন্স করব। কোনো রাজনৈতিক নেতাকে বলতে শুনি না। এটা শুধু বিএনপি না, বাংলাদেশের রাজনৈতিক নেতাদেরকে যদি দেশ গঠন প্রশ্নে এবং ইনফ্রাস্ট্রাকচার প্রশ্নে প্রশ্ন করা হয়, তারা সবাই ৭১-এ দৌড় দেয়, তারা সবাই ৫০ বছর আগে দৌড় দেয়। কিন্তু বর্তমান বিশ্বে ভবিষ্যৎ নিয়ে কথা বলার জন্য আমি যাকেই বলেছি, আপনি বিএনপির ভাইস চেয়ারম্যান, আমি বললাম মিস্টার দুদু ধরেন বিএনপি তারা একসময় সাকসেসফুল হলো, বিএনপি বাংলাদেশের সরকার পরিচালনা করবে, আপনার কি কোনো ধারণা আছে বিএনপির বৈদেশিক নীতি কি হবে, বাংলাদেশের অর্থনৈতিক নীতি কি হবে, বাংলাদেশের বাজেট ডেফিসিটকে কমানোর জন্য বা ব্যালেন্স করার জন্য তাদের নীতি কি হবে? এগুলো সম্পর্কে কি আপনার স্পেসিফিক কোনো ধারণা আছে? আপনাকে আমি ৩টা পুস্তক পাঠাবো যদি সম্ভব হয়, তাহলে খুব সহজে এটা বোঝা সহজ হবে যে বিএনপি আগামী 2030 বলে একটা লক্ষ্য ঘোষণা করেছে। বিএনপি এই 2030 অর্থাৎ 2030-এর একটা পুস্তিকা আমাদের আছে, সেখানে আমরা ডিটেলস উল্লেখ করেছি। আর আমরা ক্ষমতা, অর্থাৎ এই সরকার পতনের পরে যে ক্ষমতাটা পরবর্তী জাতীয় সরকার নিবে, আমরা বলেছি যে শুধু বিএনপি না, যারা গণতান্ত্রিক আন্দোলনে থাকবে তারা ইলেকশনে জয় পরাজিত হলো পরবর্তী সরকারে তারা থাকবে, এটা আমাদের ঘোষিত একটা লক্ষ্য। সেখানে আমরা ২৭ দফা দিয়েছি রাষ্ট্র মেরামতের। ২ আছে আমাদের ১০ দফা আছে, আসুক দাবি হিসাবে আমরা লড়াই করার জন্য ১০ দফার উল্লেখ করেছি। এর মধ্যে কম বেশি সব পয়েন্টই আছে। এখন যদি কিছু মনে হয় যে তাৎক্ষণিকভাবে আরো কিছু শূন্যতা আছে, আমরা কিন্তু বলেছি 2030 অথবা রাষ্ট্র মেরামতের ২৭ অথবা আরো যদি কিছু থাকে আমরা সেটা গ্রহণ করব, এটা আমাদের পার্টি থেকে কিন্তু বলা হয়েছে। ২ নম্বর আছে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের যে চরিত্র, আপনি সেটি যদি সাংবিধানিক ভাবে, অর্থাৎ সংবিধানে কি লেখা আছে বড় কথা না, আপনি গণতান্ত্রিক রাষ্ট্রের চরিত্র যদি ধারণ করতে পারেন, অর্থাৎ আইনের শাসন, আপনার দায়িত্বশীলতা যদি আসে, তাহলে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। বিএনপির সময় এইভাবে আপনি সাইফুর রহমান কম বেশি সমালোচনা করতে পারবেন, কিন্তু একমাত্র সাইফুর রহমানের সময়ে বাংলাদেশ ব্যাংকের রক্ষা করা সম্ভব হয়েছে, সকল ব্যাংকের রক্ষা করা সম্ভব হয়েছে, রাষ্ট্রীয় কোষাগারকে রক্ষা করা সম্ভব হয়েছে। এইরকম ভাবে মেসাগার করা, অর্থনীতিকে মেসাগার হয়নি,
এটা তো বিএনপি বেগম খালেদা যে প্রমাণ করে। শহীদ জিয়ার কথা নাই, বাদই দিলাম। সেই সময় তো শহীদ জিয়া রহমান নিজেই একটি স্বপ্ন ছিলেন, কিভাবে দুর্নীতির বাইরে অবস্থান নিতে হয়, কিভাবে একটা স্বাভাবিক জীবন যাপন করতে হয়। এটা শহীদ জিয়াকে যদি আপনি স্টাডি করতে আমরা ব্যর্থ হই, তাহলে আমাদের জন্য যে দুর্ভাগ্য, এটা হয় না। যেমন আপনার একটা ছোট্ট কথা বলি, আমরা ছাত্র রাজনীতি করতাম, তো উনি আমাদেরকে পুরা ছাত্র রাজনীতির সেন্ট্রাল কমিটিকে দাওয়াত দিয়েছেন শিল্পকলা একাডেমিতে। সেই সময় যাত্রা প্রতিযোগিতায় যারা যাত্রা ফার্স্ট হয়েছে, শহীদ তিতুমির, ওই প্রতিষ্ঠানটার নাম মনে নেই, তারা তাদের যাত্রাটা দেখাবে। অর্থাৎ স্বাধীনতার জন্য যে লড়াই শহীদ তিতুমিরের, সেটি ছাত্র নেতৃবৃন্দকে উনি দেখাবে এই শিল্পকলা একাডেমিতে, আমাদের দাওয়াত দিয়েছে। তা আমি এস এম হলের ছাত্র ছিলাম ঢাকা ইউনিভার্সিটি। তা আমরা সবাই মোটামুটি অন্যান্য ছাত্র সংগঠনগুলো আমাদের বলা শুরু করেছে, দোষ শুনলাম তোমাদের সঙ্গে প্রেসিডেন্ট যাত্রা দেখবেন, শহীদ তিতুমির, ডিনারও তো আছে। হ্যাঁ, আমাদের ডিনার আছে। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে খাদ্যের অবস্থা ছিল ছাত্রদের, ডাল মানে পানি এক অর্থ, প্রেসিডেন্টের সঙ্গে ডিনার, তার মানে ব্যাপারটাই তো অন্যরকম। আমাদের এই ৩-৪ বছরে খাওয়ার ভিতরে প্রেসিডেন্টের ডিনার খাবো, তার মানে ব্যাপারটা কি? অন্য সব এসে বলছে দোস্ত তোমরা তো আজকে ভালোই খাওয়া। আমরা ওই অনুষ্ঠান দেখলাম, তারপরে আমাদের ডিনারে আমাদের আহ্বান করা হলো ৬৬ জন কেন্দ্রীয় নেতৃবৃন্দকে, এবং আমরা খেলাম। খাওয়ার পরে যা খাইছি, এটা আমার জীবনে বিখ্যাত খাবার। অর্থাৎ একজন প্রেসিডেন্টের সঙ্গে খাওয়ার পরে প্রেসিডেন্ট যখন বললেন সবকিছু একটা সীমাবদ্ধতা থাকতে হবে, তোমার রাজনীতি করো, খাদ্যের মধ্যে একটা সীমাবদ্ধতা থাকে। একটি শাক, এক টুকরো মাছ, একটু ডাল, আর কিছু ভাত। আমরা কেউ কেউ হলে এসে আবার আলাদা করে খাইছে, কিন্তু এইটা এইভাবে বেরিয়ে আসে যে একজন প্রেসিডেন্ট কতটা সৎ হতে পারে, কতটা স্বাভাবিক হতে পারে। এটা আমি গল্প তো বলছি না, কিন্তু আমি এটাও বক্তৃতায় বলেছি, তার কোনো নিজস্ব এরিনমোর খাওয়ার কোনো পাইপ ছিল না, তিনি কোনো সিগারেট খেতেন না, তিনি কোনো বিড়ি খেতেন না, এই ধরনের কোনো ছবি তার নাই। তার ছবিটা আছে গ্রামের কৃষকের আলে বসে, একটা প্রেসিডেন্ট স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে জিন্সের প্যান্ট পরে কাদা মাখা একটা ছবি আছে, বিখ্যাত ছবি। আর অন্যদের যে ছবি আছে সে ছবি তো আপনি নিজে দেখছেন। এইটি হচ্ছে যে এই বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাতে এইগুলো হচ্ছে আপনার প্রতীকী। তো বিএনপি পূর্ণবার ক্ষমতায় আসলে আমাদের দৃঢ় বিশ্বাস যে আমাদের বর্তমান এখন দিনে দল পরিচালনা করছে, আমি যতটুকু আমি তাকে কাছ থেকে দেখেছি, এবং তারেক রহমান সাহেবের, আমার নেতা বলে আমি বলছি না, সে অত্যন্ত তার পিতার এবং মাতার স্বাভাবিক যে বৃত্তিটা সেটাই সে অনুসরণ করে। সে থাকে লন্ডনে, কিন্তু তার পোশাক পরিচ্ছদ যা কিছু আমি ইয়ে করি, চাল চলন, সেটা অস্বাভাবিক। আর পার্টির যে টার্গেট গুলো, আমি তো ২৭ দফা 2030 কথা বললাম, আশু কর্মসূচি, অর্থাৎ পরিবর্তনের জন্য যে লক্ষ্য, সেটা ইতিমধ্যেই ঘোষণা আনুষ্ঠানিকভাবে করা হয়েছে। যেগুলো বাদ যাবে, যে কোনো সুপারিশ, গ্রহণযোগ্য সুপারিশ গ্রহণ করা হবে, এটাও পার্টি থেকে বলা হয়েছে। জনাব দুদু, আমাদের আজকের সময়, আপনি রাত্র অনেক বাংলাদেশে, আমাদের সময় এখন শেষ। আপনি যদি একটা বিষয়ের উপরে আপনি আলোকপাত করে আপনি যদি আজকের আমরা অনুষ্ঠানটা শেষ করব, সেই বিষয়টা হচ্ছে, আমরা সবাই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের উপরে কমপ্লেইন করি, কিন্তু ২০০৬ সালে বিএনপির শাসনামলে আইসিটি অ্যাক্ট 2006 নামে একটা অ্যাক্ট করা হয়েছিল। এত কঠিন করে করা হয়নি যেটা ডিএসএ 2018 করা হয়েছে। একজন সমালোচক হিসাবে আমি যদি বলি যে ২০০৬-তে বিএনপি এই কাজটা শুরু করেছে, আর হাসিনা শেখ ২০১৮-তে ১৬ কলা পূর্ণ করেছে ডিএসএ করে। কথাটাকে আপনি কিভাবে রেসপন্ড করবেন? এভাবেই করব। জন্ম যেটাই হোক না কেন, যেভাবেই হোক না কেন, সেই মানুষটা পূর্ণতা পাওয়ার পরে কিভাবে জীবন যাপন করছে, এটা হলো মুখ্য। আমরা একটা আইন তৈরি করেছিলাম,
সেই আইনটাকে আরো গণতান্ত্রিক করতে পারতো, যেটা এই সরকার গণতান্ত্রিক হতো। আমি একমত। ত্রুটি থাকলে আমি আরো ত্রুটি থাকলে সংশোধন করতে হবে। যেমন র্যাবটা বিএনপির সিস্টেম, কিন্তু বিএনপি কালীন সময়ে র্যাবের যে সমালোচনা আর এখন যে সমালোচনা, 1000 গুণ বেশি সমালোচনা। তখনও ত্রুটি বিচ্যুতি ছিল। ওইগুলো যদি সংশোধন করে এলিট ফোর্সটাকে সত্যিকারের এলিট ফোর্স বানাতো আওয়ামী লীগ, তাহলে আরো ভালো করতো, তারা সুনামের অধিকারী হতো। আমি আপনার সাথে অ্যাড করি, বিএনপি র্যাব করার পরে এই র্যাব যদি সৎভাবে কোন পার্টির উপরে, পার্টির নেতা বা পার্টির কর্মী বা পার্টির লোকজনদেরকে অ্যারেস্ট করে, আমি তো দেখলাম র্যাব করার পরে বিএনপির লোকজনরা বেশি অ্যারেস্ট হয়েছে। শুধু অনেকে দেখা গেল বিরোধী দলের 2 জন হয়েছে। রাইট। তো সেই জন্য আমি আপনার শেষান্তে আপনার সুন্দর অনুষ্ঠানে এই কথাটা বলে দেই যে খারাপ ছিল বলে পরবর্তীতে ভালো হবে না, এটা ভাবার কোনো কারণ নেই, যদি না সরকারটা খারাপ হয়। অর্থাৎ আগে যেমন কেয়ারটেকার, সিভিল কেয়ারটেকার ইলেকশন আওয়ামী লীগ করতে পারে না, তো সেইগুলো সংশোধন করে সে কেয়ারটেকারটা রক্ষা করতে পারত। সে তা না করে সামরিক বাহিনী সমর্থিত কেয়ারটেকারকে উপযুক্ত মনে করেছে, সেটাকেও তারা আবার বাতিল করছে যে ওইটুকু থাকলেও বোধহয় তারা জয়লাভ করতে পারবে না। এটা হলো অতীত আর বর্তমানের পার্থক্য। সেই জন্য আমি মনে করি যে আপনাদের ধন্যবাদ দিই যে এই কথাগুলো বলার সুযোগ আপনি করে দিয়েছেন। জনাব দুদু, ইটস এ প্লেজার অ্যান্ড অনার দ্যাট আপনাকে আমার জানার সুযোগ হয়েছে, কথা বলার সুযোগ হয়েছে। ভবিষ্যতে আপনার সাথে আমার আবার কথা হবে, আশা করি আপনি আমাদেরকে আবার সময় দিবেন। অনেকগুলো বিষয় আছে যেগুলো নিয়ে আমরা কথা বলবো। আর আপনি, আপনার মেয়েরা যেহেতু আমেরিকায় থাকে, আপনি নিশ্চয়ই আমেরিকা আসবেন ইন দ্য ফিউচার। হোপফুলি আপনি যদি আমেরিকায় আসেন, অনলাইনে বসে না, আমি আর আপনি সামনাসামনি স্টুডিওতে বসে আমরা টক শো করবো। আপনি ভালো থাকবেন, হোপফুলি সুস্থ থেকে আপনাদের আন্দোলন সফল হোক, আমি এটাই কামনা করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক বৃন্দ, এই ছিল আমাদের শো। জনাব দুদু একজন বিজ্ঞ মানুষ, উনি সাধ্যমতো চেষ্টা করেছেন ওনার অবস্থানকে বিশ্লেষণ করার জন্য। বাংলাদেশের সীমাবদ্ধতা আছে, আমি বাংলাদেশের যে কোনো মানুষই আমার টকশোতে আসে, তাদের একটা সীমাবদ্ধতা থাকবে। কেন সীমাবদ্ধতা থাকবে? আমি একটা স্বাধীন সার্বভৌম দেশে বসে কথা বলছি, যেখানে বাক স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে এবং আমি এটা এনজয় করি, যেখানে বসে আমি আমার মতামত প্রকাশ করতে পারি। কিন্তু বাংলাদেশে বসে মতামত প্রকাশ করা তো নিজের মৃত্যুদণ্ড দেওয়ার মতো। আমি অনেকগুলো প্রশ্ন ওনাকে করেছি, উনি চেষ্টা করেছেন সার্বিকভাবে আমার প্রতিটা প্রশ্নের উত্তর দিতে। যে প্রশ্নগুলোর উত্তর উনি সরাসরি দেননি, এড়িয়ে গেছেন, আমি ওনার পজিশনটাকে আমি বুঝি। এটা ওনার অযোগ্যতা না, এটা ওনার অদূরদর্শিতা না। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ওই উত্তরগুলো দেয়া অত্যন্ত দুরূহ এবং বিপজ্জনক। সুতরাং আমার, আপনার বাংলাদেশি ভাই বোনেরা সবার বুঝতে হবে যে উনি কেন অনেকগুলো প্রশ্নের উত্তর সরাসরি না দিয়ে ডানে বায়ে ঘিরে উনি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। হোপফুলি আমরা ওনার কাছ থেকে অনেক কিছু আমি শিখেছি, হোপফুলি আপনারাও শিখেছেন। ইন দ্য ফিউচার আমি আপনি আবার নতুন একজন গেস্ট অথবা আমি একা নিজে আপনাদের সাথে আবার কথা বলবো। আপনাদের সবার প্রতি রইল আবার মানে পবিত্র রমাদান মাসের শুভেচ্ছা। হোপফুলি আপনারা সবাই এই রমাদান মাসে ভালো আছেন, সুস্থ আছেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল রেল পাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও করুণ নিশান, ওরে ও করুণ নিশান, তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা